আজকে পড়ছি অবরুদ্ধ নিশীথ। লেখনীতে রয়েছেন তেজস্বিতা মুর্তজা। পর্ব 85 বর্ধিতাংশ। দেখেই বোঝা যায় বহুদিন পর এই বাংলা লেখাটুকুর জন্য কলম ধরা হয়েছিল। গোটা 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 হাতে লেখা, অল্প যত্ন, কিছুটা দায়সারাপনা। জয় আমিরের হাতে লেখা উইলপত্রটি পড়তে শুরু করে মেহেজাবিন। আমি জয় আমির, জাবেদ আমিরের একমাত্র পুত্র। জন্ম ঘোড়াহাট, দক্ষিণ দিনাজপুর। স্থায়ী বসবাসযোগ্য কোনো বাসগৃহ আমার নেই। ধর্ম অধর্ম। আজ সম্পূর্ণ সুস্থ মস্তিষ্কে সদিচ্ছায় এই লেখা হাতে উইলটি লিখতে বসেছি। এই উইলে আমি বলে যাচ্ছি, আমি মরার পর আমার স্থাবর অস্থাবর সম্পত্তি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ভারী নগদ অর্থ ও সমস্ত নিজস্বতা নিম্নলিখিতভাবে মালিকানাধীন ও পরিচালিত হবে আমার স্ত্রী মেহজাবিন আর্মির অন্তু, পিতা জনাব আমজাদ আলী প্রামাণিক, জন্ম বাসিরহাট, দক্ষিণ দিনাজপুর সদর। আমার মৃত্যুর পর আমির পরিবারের সমস্ত সম্পত্তির উত্তরাধিকার অর্ধেকটার উত্তরাধিকারী হবে সে। আমার বাপের প্রধান বাসভবন আমির নিবাস, যেটা ঘোড়াহাটে অবস্থিত, তা আমার স্ত্রী আরমিন অর্ধেকটা পাবে, এবং যেহেতু সম্পূর্ণ মালিকানা ও নিয়ন্ত্রিত তার হাতে থাকবে, বাকিটা পাবে আমার একমাত্র চাচাতো ভাই জিন্নাহ আমির, পিতা জনাব জয়নাল আমির। আমার মৃত্যুর পর আমার পৈতৃক সম্পত্তি সংরক্ষিত থাকবে তাদের দুজনের উদ্দেশ্যে, তা সমান দুই ভাগে তাদের মাঝে বণ্টিত হবে, এবং আমার ব্যক্তিগত অর্থের মালিকানা পাবে শুধু আমার স্ত্রী। আমি নিশ্চিত করতে চাই আমার মৃত্যুর পর আর্থিকভাবে কোনোরূপ সমস্যার সম্মুখীন তাকে হতে যেন না হয়। আমির বাড়ির বউ আর্থিক সংকটে ভুগলে বিষয়টা ভালো দেখাবে না। আমার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার সোনালী ব্যাংক বাংলাদেশ, এবং আমার অ্যাকাউন্টে অন্যান্য সকল অর্থের হকদার আমার স্ত্রী আরমিন পাবে। আপাতত সে একজন শিক্ষার্থী। এই উইলেও চেক বই তার কাছে হস্তান্তরের পর থেকে প্রতি মাস সে আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে নির্দিষ্ট পরিমাণে অর্থ তার শিক্ষা ও যাবতীয় খরচ বাবদ পাবে। এছাড়া সে চাইলে যে কোনো সময় সে অর্থ থেকে ইচ্ছেমতো অর্থ উত্তোলন ও খরচ করতে পারে। আমি আমার পরিচয় ও সামর্থ্য সম্ভাব্য শুভাকাঙ্ক্ষী আইনজীবী ও দোলন স্যারকে উইলের এক্সট্রেটিট হিসাবে নিযুক্ত করছি। আমি আমার স্ত্রীর কাছে উইলপত্র ও সমস্ত দলিল দস্তাবেজ পৌঁছে দেব। নিশ্চিত করবেন আমার ইচ্ছানুযায়ী আমার স্ত্রী ও ভাইয়ের কাছে আশানুগৌকিক কাগজপত্র মালিকানা পৌঁছাবে। 23/4/2015 জয় আমির। নিচে দুইজন সাক্ষী করেছেন, দোলন সাহেব, দ্বিতীয়টা কবির। মেহজাবিন চুপচাপ অনেকক্ষণ উইলপত্রটির দিকে তাকিয়ে রইল। সে সময় উইলপত্রটি লিখেছে জয় আমির। তখন তাদের সম্পর্ক ছিল চূড়ান্ত বিরোধের। এছাড়া নিজেদের মৃত্যু ও নিশ্চয়তা রেখে কেউ দিব্যি পাপের জীবনটা সাবলীলভাবে বয়ে যেতে পারে না। থেমেছিল হাসি, না কদম। দোলন সাহেব দলিলের কাগজপত্র মেহজাবিনের দিকে এগিয়ে দিলেন। পুরনো হলদেটে কাগজ, তবু চকমকে। তা দেখেই এক পর্যায়ে বিশাল ধন ঐশ্বর্যের ধোঁয়া ঠিকরে বেরোচ্ছে। মেহজাবিন নির্লিপ্ত চোখে সেই দলিলখানা এক নজর দেখে কেবল হাতে ছিল না। দোলন সাহেব বললেন, দরকার ছিল না। ওর এই কুলেও ওই কুলেও কেউ নেই। ওর যাযাবর মূল্যের স্ত্রী হিসেবে এমনি ওর সব তুমি পেতে। তবে মজার ব্যাপার হলো, খ্যাপা আমির তখন জানতো খুব অল্প দিনের জন্য মোরসালিনকে অত্যাচার করে সে জিন্নাহ আমিরকে খুঁজে বের করে ফেলবে। তখন তোমরা দুজনই হবে আমিরের নিবাসের সম্পত্তির দুই ভাগীদারি। জিন্নাহ নেই এখন, আর এই উইল না থাকলেও সমস্ত সম্পত্তি একমাত্র তোমার। বিশাল ধনী মহিলা হয়ে গেলে আজ থেকে। আগেও ছিল অবশ্য। আমির বাড়ির ব্যাটার বউ। দলিল ও চেক বই এগিয়ে দিলেন দোলন সাহেব। নাও, দেখে বুঝে নাও সব ঠিক আছে কিনা। আমার কাঁধ পাতলা হোক, এই দায়ে মিটিয়ে কাঁধে ছেড়ে আমি দুই ভাইয়ের সামনে পেছনে লাগবো কাল থেকে। দেখলে না, এই জন্যে আমাকে উল্লেখ করেছে সম্ভাব্য শুভাকাঙ্ক্ষী হিসেবে। জোচ্চোর আমিরের ব্যাটা। অন্তু দলিল ও চেক বইটা মৃদু হাতে ছুঁয়ে ফেলে দিল টেবিলের ওপর। ক্লান্ত চিত্রে হেলান দিয়ে বসে রইল। উইল লেখার কথা মাথায় কেন এসেছিল তার? অকাম করে বেড়াতো, আর এটা জানতো না যে কোনো দিন ঘনিয়ে এসেছে তার। শুধুই তাই, ছোট চাচা ক্রসে যাওয়ার পর ওর একটা বদ্ধ ধারণা জমে গেছিল ও ক্রসে মরবে পুলিশের গুলিতে। মেহজাবিন কপাল চেপে ধরে। কি আশ্চর্য এক মানুষের ঘর করেছে সে! কোন পরিবারে উত্তরাধিকারী আছে? এটা পরিবার
না, একচাক নরকের অতিথি। সে অতিথিদের কাতারে কিভাবে যেন তার নাম লিখিত হয়ে গেছে। কথাটা অদ্ভুত শোনায়। আমিরের ব্যাটার বউ। দোলন সাহেব মনোযোগী হলেন। এবার বর্তমানের জরুরি খবরে আসি। বলুন। সপ্তাহখানেক কোর্ট, শুনলাম। সাক্ষীর সাথে কথা বলা প্রয়োজন। তুলি কোথায়? তো তোমার সেই পরিকল্পনা মতো আমার সব অপরাধ তো আছেই, সাথে তুলির স্বামী, এমপির আত্মীয়, আর মৃত্যু যোগ করলে একটা ভয়াবহ কেস পেশ করা যাবে আদালতে। কোথায় তুলি? শ্বশুরবাড়ি। ভালো কাজ করেছ। মোহাম্মদের যোগ্য বধূ। এইভাবেই পরিচালনা করা দক্ষতা দেখেই বউ ঘরে তোলা উচিত। আমিরা না চাইলেও পেয়েছে। ব্যঙ্গ করছেন স্যার? গম্ভীর হয়ে বললেন দোলন সাহেব। না, মাতব্বরদের যোগ্য বউ হও বা না হও, বাপের যোগ্য মেয়ে তুমি। এটাও ব্যঙ্গই ছিল স্যার। দোলন সাহেব চুপচাপ কিছুক্ষণ মেহজাবিনকে দেখে বললেন, তোমাকে জুনিয়র হিসেবে পেতে আগ্রহী আমি। যদি তুমি আমার আন্ডারে প্র্যাকটিস করতে চাও তো আমি খুশি হব। মেহজাবিন সামান্য হাসল। সবে 3rd ইয়ার শেষ হচ্ছে স্যার, এখন অন্তত বছর 2 চলে যাবে দিন। মেহজাবিন গভীর শ্বাস টানে। সব হারিয়ে কিছু পাওয়াটাকে প্রাপ্তি হিসেবে ধরাটা কতটা যুক্তিসঙ্গত? সব হারানোর পর যে স্বপ্নের পথে পা বাড়াতে চলেছে, মাঝখানে জীবন তার সঙ্গে এক অদম্য আদিম খেলা খেলে দিতে চেয়েছিল। তুলিকে হাজির করতে হবে কোর্টে। এখন কথা হলো, সে কি উইল্ডার্সে হবে তার ভাইয়ের বিপক্ষে? স্যার, ছেড়ে দিলে হয় না? কাকে? হামজাকে? তুমি বলছো? তুমি? শাস্তি কি শুধু আইন দিতে পারে স্যার? আইনের ওপর যে মহান আইন রয়েছে, সে এর মতোই শাস্তি আইনে দেওয়ার সাধ্য কোথায়? তথাকথিত আইনের আনুষ্ঠানিক নাটকীয়তা থেকে বাঁচতে দিন। তুমি আসলে কি চাও? মৃত্যুদণ্ড না হোক, জীবন থাকুক। দোলন সাহেব মাথা নাড়লেন। তুমি তাহলে আসল শাস্তির কথা বলছো? হামজা বেঁচে থাকতে চাই না, আমি ওকে জানি। মেহজাবিন বিড়বিড় করে বলে, কাপুরুষ এক একটা। পাপ করবে দাপটের সঙ্গে, কিন্তু শাস্তি ভোগ করার সময় লেজ গুটিয়ে পালাবে, কুকুর অথবা মাছ চোর বিড়ালের মতো। দোলন সাহেব জিজ্ঞাসা করলেন, তুমি কি রিমির কথা ভেবে হামজার মুক্তির আশা করছো? মেহজাবিন চুপ থাকে। কারো সামনে আবেগ প্রকাশের অক্ষম সে বলতে পারে না রিমির কান্না ও নির্লিপ্ত মৃত্যু চেহারা তার বুকে কতটা ব্যথার উদ্রেক করে। এছাড়া দিন যত যাচ্ছে তার ধৈর্য বাড়ছে, মনোভাব বাড়ছে, সে বড় হচ্ছে। আজকাল মস্তিষ্কটা ঠান্ডা হয়েছে, আগের মতো টকবক করে না। শান্ত শীতল ভাবনারা খুব ভাবায় তাকে। সে বুঝতে শিখেছে যে পথ ক্ষমা নেই, ধৈর্য খোদার ভরসা নেই, সেই পথের হিংস্রপরায়ণতা জয়ামিরের জন্ম। সেই হিংস্রপরায়ণতা নয়, কেবল অন্যায়টাকে থামাতে সঠিক আইন প্রয়োগের বিশ্বাসী। মেহজাবিন সুদায়, কঠিন অসুস্থতার মাঝে কি শাস্তি পেতে পারে হামজা? দুরকম কাণ্ড করতে পারে। রাজনৈতিকভাবে ধরলে সে যত সুস্থ হবে, উপর মহলের কাঠি নাড়ানিতে তার শাস্তি তত কমে আসবে। আর যদি আইনতভাবে ধরো, তো সে যত অসুস্থ হবে তাতে তার শাস্তি কমবে। এখন যেহেতু সুস্থ হবার চান্স দেখা যাচ্ছে না, তাই আইনতভাবে বিচারকদের বিষয় ধরতে পারে। আপনি কোন উদ্দেশ্যে কেস লড়বেন স্যার? তরুণ সাহেব একটু রহস্য করে হাসলেন। স্যার, আপনি মুরসেলিন মোহনের ওপর প্রবল স্নেহ রাখেন, তাই না? আমি আপনাকে খুব একটা বুঝতে পারি না, তবু জটিল মানুষ আমি। আপনি মুরসেলিন মোহনকে মারার অপরাধে হামজার ওপর ক্ষুব্ধ, এও জানি আমি। আর কি জানো? জানার কথা ছাড়ুন। আপনি এলেন বিরোধী দলীয় আইনজীবী ও সমকারী হয়ে, অথচ বনে গেলেন সেই বন্দি বিপ্লবীর শুভাকাঙ্ক্ষী। এর ব্যাখ্যা কি স্যার? আমি মুরসালিনের শুভাকাঙ্ক্ষী। কে বলল? বাতাসে খবর পেয়েছি। বাতাস ভুল খবর দিয়েছে। মেহজাবিন অল্প হাসে, তারপর আনমনা হলো। অনেকক্ষণ চুপ করে রইল। দোলন সাহেব অপেক্ষায় রইলেন তার দ্বিধা ভেঙে কিছু ভয়াবহ বলার। স্যার? হুম, আপনাকে বললে আপনি কি ঠেকাবেন আমার স্যালেন্ডার করা থেকে? আবার সে একই কথা। বিষয়টা মাথা থেকে বের করতে পারছো না কেন? স্যার, আমি খুনি। আমার সামনে হয়েছিল খুনটা। তুমি কি আমার চেয়ে বড় আইনজীবী হয়ে গেছো? স্যার, আপনি দুনিয়ার আদালতের আইনজীবী। আমাকে দাঁড়াতে হবে সেই আদালতে, যেখানকার বিচারক আমার মহান রব। আমি মানুষের চক্ষু লজ্জার ভয় পাই না। তরুণ সাহেব বিরক্ত মুখে খিটখিট করতে করতে বললেন, সব নীতিবদ্ধ ছাড়ো, আর ভাবো তুমি জেলে গেলে এক গাদা জীবন রাস্তায় নেমে আসবে। তাই চুপচাপ
মানব ধর্ম পালন করো। এটাকে তুমি এই খুনের সাজা হিসেবে নাও না। দেখবে মনে হবে অপরাধের চেয়ে শাস্তি বড় হয়ে গেছে। আর বাদীপক্ষ যখন অভিযোগ আনেনি পুলিশের কাছে, ব্যক্তিগতভাবে তোমার ক্ষতি করার জন্য লেগে আছে। তারপর কিসের অনুতাপ? আইনের ভাষায় একজন সম্ভাব্য খুনিকে মেরেছো তুমি। এই নিয়ে আর কথা না বলো। মেহজাবিন বুঝলো না এই অদ্ভুত মানুষের ওপর তার কৃতজ্ঞ হওয়া উচিত কিনা। সে অনুতপ্ত ও দ্বিধায় একাকার হয়ে আস্তে আস্তে করে বলল, আমার হামজার সাথে কথা বলার আছে, আপনি কোর্টের প্রস্তুতি নিন। দোলন সাহেব চলে গেলেন। মেহজাবিন বসে রইল কতক্ষণ ওভাবেই। দলিল ও চেকবই দুটো রয়ে গেল। উইলের পত্রের সাথে আরও একটি পৃষ্ঠা, ওটা পড়ল না। এসব দলিলপত্র, সম্পত্তি, এসব তার কোনো ব্যাপার না, কাজেরও নয়। দলিলটা নিজের কাছে রাখাও ভার মনে হচ্ছে। এসব দিয়ে সে কী করবে? ওভাবে পড়ে রইল ওগুলো। তার খিদে পায় না আজকাল। রাবেয়া এসে বসলেন পাশে। মেহজাবিন কারোর সাথে আলাপ থাকলে কেউ আসে না, সোফায় বসে। খাবি না? মেহজাবিন চরকিতে তাকায়। রাবেয়ার হাত দুটো ধরে সোফায় বসিয়ে সে মেঝেতে বসে। রাবেয়ার কোলের ওপর মাথা রাখলো। আব্বুর সাথে চামড়ি খাওয়ার সময় এটা, সেই সোফা। আম্মু বিকেলে সব আছে, সেই শুধু আমজাদ সাহেব আর অন্তু নেই। কি দিয়ে গেল রে? নেড়ে দেখলেন রাবেয়া কাগজগুলোকে। পড়তে জানে না খুব একটা তিনি, তবু কি বুঝে বললেন, জয়কে কিছু রেখে গেছে নাকি তোর জন্য? হ্যাঁ আম্মু, একটা পোড়া কয়লার জীবন। রাবেয়া আগাপোছা ভয় পান মেয়েটাকে। আজও মেয়ের মাথায় হাত বোলাতে বোলাতে ভাঙা স্বরে বলল, একদিনই চলে যায় জয় কবরের কাছে, আমি দেখে আসবো। মেহজাবিন তাকালে তিনি থেমে গেলেন। তোমাকে কতবার বলেছি এই আবদার বাদে যে কোনো কিছু চাও। আর কি চাইবো বল? তোর কাছে বাপের কাজ করেছিস যে তুই আমার, কিন্তু একটাই চাই এখন। কেন? এতিম ছেলে। আমিও আম্মা, তুমিও ওই লোকটার কারণে। ভুলে যাও অন্তু, মরলে মানুষের ওপর অভিযোগ রাখতে নাই। শিখাই নাই আমি তোরে এত নিষ্ঠুর হইতে নাই। কত বোঝাইছি তোরে, চল না যাই। মেহজাবিন কথা বলে না, মায়ের ভিজে ওঠা চোখে তাকিয়ে থাকে। জানিস ও একদিন গেছিল কুষ্টিয়ায়, আমারে কি বলে আইছিল জানিস? ও মরলে আমি কাঁদবো কিনা বলে আশ্চর্যজনকভাবে ঝরঝর করে কেঁদে ফেললেন রাবেয়া। মেহজাবিন চোখ ভিজে ওঠে। আজ মায়ের কান্নায় কি আশ্চর্য হয় এই মায়েরা। অন্তু অবাক হয়। আজ 3 মাস ধরে অন্তুকে একা পেলেই ভীতস্বরে আবদার করে বসে জয়ামেরকে দেখতে যাবার। ও আমার ব্যাটার দরদ বোঝে নাই, ও তো ব্যাটার ছিল না। কিন্তু আমি তো মা রে অন্তু, ওর মতো এক জোয়ান ছেলে রে 9 মাস পেটে ধরা মা আমি। জানিস ও সেদিন প্রথম আমার বাড়ি আসে, ওরে আমি বলেছিলাম আমার মা ডাকতে। সেদিন ওই বাটায় আমার জান নেয় নাই। সেদিন দিনে তো কথা দিছিল, আমি আম্মা মাই হইলাম না হয় আমার ব্যাটার খুনির। একবার নিয়ে যা আমারে ওর কবরে। অন্তিকের কবরে গেছি আমি দোয়া করতে, ওর কবরটা দেখলাম না যে। আমার মায়ের ইজ্জত, ছেলের জান নেওয়া, লোকের কবরটা দেখে আসে আমায়। মেহজাবিন আবার হাঁটু জড়িয়ে ধরে মাথা ঠেকায় কোলের ওপর। টুকটুক করে কয়েক ফোঁটা পানি রাবেয়ার মলিন শাড়িতে পড়ে। সুতির শাড়ি তা আলগোছে শুষে নেয়। তখন রাবেয়ার মৃদু কান্নার কাঁপছে। মেহজাবিনের চোখের সামনে নিজের সন্তানের রক্তাক্ত পিণ্ড ভেসে ওঠে। সে আচমকা বাঁধ ভাঙা নদীর মতো হু হু করে কেঁদে ওঠে। সে নিজেও মা, এক অকাল মৃত্যু রক্তপিণ্ডের গর্ভবতী মা ছিল সে। আরেক এমন মায়ের কোলে মাথা রেখে কাঁদে, যে মা তার নিজের সন্তানের খুনির জন্য চোখের পানি ফেলতে নিষ্কঞ্চে। আচ্ছা সে কি পারবে তার সন্তানের খুনিকে ক্ষমা করতে? হামজার মুখটা মনে আসতেই আতঙ্ক ও ঘৃণায় দম আটকে এলো তার। মেহজাবিন অপ্রকৃতির মতো মাথা নাড়ে। কিন্তু আমি পারবো না, আমি পারবো না, না 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 পারবো না। আমি আমার সন্তানের খুনিকে আমি ক্ষমা করতে পারবো না আম্মু, কোনো দিন না। ওর বাপেও ক্ষমা করেনি, যায়নি। তুমি জানো আম্মু, ওই খুনির পায়ে পা তুলে বসে অর্ডার দিল আমার সন্তান আমার নারী ছিঁড়ে আনার। তুমি জানো আম্মু কিভাবে আমার গর্ভফুল থেকে ছিঁড়ে আনা হলো ওকে, তারপর মেঝের উপর ফেলে রাখলো। আমি দেখলাম ওকে, আমার থেকে বিচ্ছিন্ন রক্তে মাখা একটা ছোট্ট মাংসের দলা। আজও আমার তলপেটে অসহ্য ব্যথা হয়, আমার নারীত্বের চির আসে। শুধু কোলে আমার বাচ্চা নেই, আমাকে মা বলে ডাকার কেউ নেই। আমার নারী জীবন ব্যর্থ গেল। আমি ক্ষমা করব না, করতেই পারবো না। আমি ক্ষমা, তুমি পারো, মরিয়ম চাচি পারে, আমি পারি না।
রাবেয়ার অস্থির হয়ে দুই হাতে মেয়েকে সামলান, কিন্তু উন্মাদের মতো বুকে হাত ঘষতে লাগলো। এই 4 মাসে অসংখ্যবার অন্তুর এই পাগলামের সাক্ষী রাবেয়া। দুনিয়া দেখে না এইসব, এই পাগলামে শুধু তার সামনে দৃশ্যমান। কেউ কেউ বলে মায়ের ভাগ্য মেয়ে পায়, কথাটা সত্য হবার সম্ভাবনা প্রবল। কবিরদের বাড়ির মাঝাপিকে ইটের গাঁথুনির দেওয়াল, তার উপরে টিনের ছাদ। কবির আগে পেশা হিসেবে রাজনীতির পাশাপাশি হামজার ওয়ার্কশপে দেখাশোনা করত। ওয়ার্কশপ বন্ধ হয়েছে। সে এখন বড়বাজারে এক মুদি দোকানের কর্মচারী। মাসিক বেতন খুব বেশি নয়, তা দিয়ে যা হয়। তুলিকে বিয়ে করা নিয়ে মায়ের সাথে মতবিরোধ জন্মেছিল খুব। বিবাহিত মেয়েসহ এক মহিলাকে বিয়ে করতে যাচ্ছে অবিবাহিত ছেলে, এটা কোনো মা মেনে নেন না। কবিরও মাকে বোঝানো, এটা কোনো বিবাহিতা অন্যের মেয়ে নয়, এটা কোনো মহিলা না, ওটা জয়মিনের ফেলে যাওয়া এক জিম্মেদারি। তা কাঁধে তুলে নিতে না পারলে কবির দম আটকে মরে যাবে। কৈরের দিকে তাকালে তার ভেতরে যে স্নেহ জেগে ওঠে তা মা বুঝবে না। মেহেজাবিন তুলিকে ডেকে বসিয়ে পড়েছিল। আপু, আমি ছোট মানুষ, আপনার ভারী জীবনটা নিয়ে সিদ্ধান্ত নেবার মতো শক্ত মেরুদণ্ড আমার নেই। তবু একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আপনি শুধু একবার না বলবেন না। এভাবে বলছে কেন? তুমি তো আমার বাপ আরমিন। যে দায়িত্ব তুমি পালন করলে এতগুলো দিন, আমার বাপও করেনি কোনো দিন। আমি আপনার বিয়ের প্রস্তাব এনেছি। তুলি নির্বাক চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে শুধায়, আমার বিয়ে? কবির ভাইয়ের সাথেই। তুলি ওভাবেই তাকিয়ে থাকে। সে ভালো খারাপ সেই প্রশ্নে যায়ই না। কোয়েলকে ভীষণ ভালোবাসে লোকটা। জয়মের প্রতি কৃতজ্ঞতার শেষ নেই। তার যে কোনো আত্মীয় ও জিম্মেদারির ওপর জান কোরবানি তার। আমার মনে হয় আপনি অন্তত সম্মান আর বেঁচে থাকার খোরাকটুকু পাবেন। এর বেশি আমার সাধ্য নেই আপু। আমার পায়ের নিচে শক্ত মাটি থাকলে আমি আপনাকে ক্ষমা করতে পারবেন? তুলি মেহজাবিনের হাত ধরে থামায় ওকে, কিন্তু হ্যাঁ বা না কিছুই বলে না মুখে। অন্তু নির্বিকারভাবে সম্মতি ধরে নিয়েছিল। কবির তাকে ঘরে এনে তখনও এমন আচরণ করে যেন সে জয়ের আর হামজার বাড়ির সম্মান। তার ছোট্ট ঘরে অতিথি হয়ে এসেছে। কোথায় রাখবে, কোথায় বসাবে, কি খাওয়াবে, কীভাবে ভালো রাখবে, ব্যস্ততা অবেশ। বিয়ের 4 দিন পর দুপুরে খুব ঘেমে বাড়ি ফিরল। তুলি গামছাটা এগিয়ে দিয়ে বলল, দ্রুত গোসল করে আসুন, খেতে দেই, আমারও খুব খেতে পেয়েছে। কবির ব্যস্ত হলো, আপনি খাননি এখনো? কেন, শরীর খারাপ? কি হয়েছে? বেলা তো মেলা হইল, খান নাই কেন? আরে আগে আপনি আপনি করে কথা বলা বন্ধ করুন। এত জোরে জোরে আপনি আপনি করছেন, লোক শুনলে কি মনে করবে? আর আমি কি খুব বড় হয়েছি আপনার থেকে? কবি লজ্জা পেয়ে গেল। তার তো মুখে আসবেই না বোধ হয়। সারা জীবন আপামনি বলে ডেকে অভ্যস্ত সে। কতবার হামজির হুকুমে তুলি শ্বশুরবাড়ি থেকে তুলিকে আনা নেওয়া করেছে সে। আস্তার ঘরের বউ সে, সেই নারী। তুলি বলল, আপনার সাথে খাবো বলে খায়নি। কোয়েলও খাবে, ওকে ঝাল খাওয়া শেখাতে হবে এখন। তরকারি দিয়ে ভাত চটকে খাওয়ার অভ্যাস করতে হবে। কবি সঙ্গে সঙ্গে মুখ গোমরা করে ফেলে। কেন, আমার সাধ্যি নাই ওরে দুধ মিষ্টি খাওয়ানোর? এই জন্য ঝাল খাওয়া শেখানোর কোনো দরকার নাই। আমি এত অধম না। তুলি এবার ধমকে উঠল মৃদু। কি আশ্চর্য, একবারও বলেছি তা? ও কি এখনো দুধের বাচ্চা আছে? বয়স 5 হবে, সামনের বছর স্কুলে ভর্তি করাতে হবে। এখনো ভাত না খেতে শিখলে কি করে থাকবে? কবির মিয়ে গেল ধমকে। তুলি টের পেয়ে যায়, একটু স্বর নরম করে, যান ওকে গোসল করিয়ে আনুন। ওর বাড়িতে এসে সারাদিন মাটিতে খেলার অভ্যাস হয়েছে। পরক্ষণে তার মনে পড়ল সে কথা বলেছে ইমোশনাল বয় মোহাম্মদ কবির আবেগী সাহেবের সাথে। আবার মাটিতে খেলাকেও নিজের গরিবি ধরে নিয়ে মুখ কালো করে তার আগে বলে ফেলব, ভালোই হয়েছে, খেলার সাথী পেয়েছে। খেলাধুলোর মন ভালো থাকে। যাক, গোসল সেরে আসুন, আমি ভাত বাড়ি। কবিরের মা তুলিকে কোনোভাবে পছন্দ করতে পারেন না। তবু বিয়ের 2 মাস পর করে তার মনে হলো সে এই প্রথম সংসার করেছে। আগে কখনো করার ভাগ্য হয়নি। মাটির চুলায় রান্না, একটা বখাটে অল্প কামানো নিজের ভাইয়ের চেলা, তার খুব যত্নশালী স্বামী, অসুস্থ শ্বশুর, একটা খিটখিটে শাশুড়ি, টিনের ঘর, দিনের বেলায় গমগমে গরম মিলিয়ে তুলির মনে হলো এতদিনে সে নারী হয়েছে। এতদিনে সে নারীর একখানা টানাপোড়েনের সংসার হয়েছে, যে সংসার অধিকাংশ বাঙালি মেয়ের নারীগত অধিকার। সেখানে এসি চলা রুম,
মূল্যবান আসবাব যেন নেই, তেমন নেই রাতভর মদ পান করে এসে চুল ধরে আছড়ে মারা স্বামী নামক অস্বামী। সেই মাতাল এক কাপুরুষ, যার সম্মুখে স্ত্রী ধর্ষিতা হলেও তা স্বাভাবিক ঘটনা। কোয়েল নিজের ঔরসগত বাপ হারালেও পেয়েছে একটা কবির মামাকে। তুইলি কোয়েলকে অন্য ডাকে শেখায়নি। কোয়েল তার তোতলা মুখে কবির মামা ডাকে। যে আরাম ও স্নেহবোধ করে তা তুলি দেখেছে। ওরা হুট করে কবির মামা থেকে অন্য কিছু ডেকে সে পাবে না, মস্তিষ্ক বিরুদ্ধে প্রভাব পড়বে। কবির মামা কোয়েলের ভেতর জয়ের স্মৃতি দমিয়ে রাখতে সচেষ্ট। কোয়েলের দিকে কমপক্ষে 4-5 বার জয়ের খোঁজা চালায়। তার স্বভাব ও বিশ্বাস কবির মামার কাছে জয়ের খোঁজ আছে। কবির মামাকে পাওয়া মানে জয়কে খুঁজে পাওয়া। কিন্তু আজকাল কবির মামা প্রতারণা করছে বারবার। তুলি চোখ বুজে গভীর এক দম ফেলে জীবনের সমস্ত অন্ধকারটুকু এক ঢোক গেলে আকাশের দিকে তাকিয়ে সৃষ্টিকর্তা ও আর্মিনের ওপর কৃতজ্ঞতা জানিয়ে গিলে তার চোখ ভরে ওঠে, বুক ভরে যায়। আজ তরুটা বেঁচে থাকলে জয়ের বউ তারও একটা ব্যবস্থা করতো ঠিকই। পাকা এক সিনা, চওড়া কাঁধ, শক্ত কর্তি ঘরে তুলে এনেছিল পাপি জয় আমির। তরু যে পুরুষকে ভালোবেসে গেছে আর্মিন, তার তুলে আনা কর্মী এক হাতে গোটা একটি জিন্দা লাশের মিছিল সামনে নিতে পটু। তরুটাকে ঠিক একটা জীবন দিত সেই নারী। তার আগে তরুণীতি পালিয়েছে। বোকা তরু, ধিক্কার তার নারীত্বকে। তুলির ঘরের কবিরটা একটু পাগল। কোয়েলকে ঘাড়ে চড়িয়ে প্রায় রোজ একবার যায় ঘোড়াহাটের কবরস্থানে। কিসের টানে যায় কে জানে। কোয়েটের তারিখের 4 দিন আগে মেহেজাবিন ঘোড়াহাটে যায় রাবেয়াকে নিয়ে, সঙ্গে কবির। নারীদের অনুমতি নেই কবরস্থানের সীমানার প্রবেশের। ফটকের সামনে দাঁড়িয়ে মেহেজাবিন সালাম জানায়, আসসালামু আলাইকুম। রাবেয়া ফটক ধরে মতো চেয়ে থাকেন ভেতরে। সন্তানের খুনি শেষ ঠিকানা খোঁজেন ঝাপসা চোখে। কবির ভেতরে ঢুকে জয়মিনের কবরের পাশটায় দাঁড়ায়, স্তব্ধ হয়ে চেয়ে থাকে। উঁচু ঢিবির মতো মাটি, লম্বা ছাড়ে 6 হাতের মতো কবরখানা। তার নিচে জয়ামিরের লম্বা দেহটা সাহিত্য। এতদিনে কি সেই শক্তপোক্ত ক্ষতবিক্ষত দেহ অক্ষত আছে? মিশে যায়নি মাটির সাথে? দাপুটে জীবন, ব্যথাহীন শরীর, পাপি পৌরুষ, সাথে বুকে সমস্ত হাহাকার, সব মিলে গিয়েছে মাটির হাতে আজ। মাটি এমনই, কত সভ্যতা, কত পাপ অথবা পূর্ণ, কত বাহাদুরি, সব গোগ্রাসে গিলে খায়। আজ কবি দাঁড়িয়ে আছে এত কাছে। জয়ামিরের আজ হেসে উঠল না, মিশ্র আঞ্চলিক ভাষায় দুটো গালি সমেত কিছু রসিকতা কথাবার্তা বলো না। মেহজাবিন দূর থেকে ছোট্ট একটা লাঠির ডগায় বোর্ড টাঙানো কবরের পাশে। কবরের মাটি কেনা, আবছা দেখা যায়, তাতে লেখা মৃত জয় আমির, পিতা জাবেদ আমির, ঠিকানা ঘোড়াহাট, দক্ষিণ দিনাজপুর। মেহজাবিন শুধু এই চাতকের মতো চেয়ে দেখল নিষ্পলক। জয়মিরের সঙ্গে প্রথম সাক্ষাৎ থেকে শেষ অবধি সবটা চোখের পর্দায় ভেসে ওঠে, আবার নিভে গেল। বুক চাপা ধরা এক বদ্ধ দম হারিয়ে উঠল সে, হাঁপিয়ে উঠল। একটি পর্বতের মতো এতখানি ভার তার শরীরটা শিথিল করে তুলল। তখন কি আচমকা রাবেয়া হুহু করে কেঁদে উঠলেন। মেহজাবিন ঝাপটে ধরে মাকে। কাঁদছো কেন আম্মু? মানা করেছি আসতে, জরুরি নয়। তুমি যাকে আপন ভাববে সেও তোমাকে তোমারই মতো আপন করবে, জরুরি নয়। তুমি যাকে ভরসা করবে সেও ভরসার যোগ্য হবে। যাকে স্নেহ করবে সে স্নেহের মর্যাদা বুঝবে। জয়মিনেরা কারো আপন হয় না, চলে এখন থেকে, নয়তো কাঁদবে না, খবরদার। কান্না করতে শেখায়নি তোমায় আমি। রাবেয়া ধুলোর ওপর বসে পড়লেন। কবির এলো। কি হয়েছে চাচির? কি সমস্যা? অসুস্থ লাগছে নাকি? কাঁদতেছে কেন? মেহজাবিন রাবেয়াকে ধরে তুলল। এমনিতেই কাঁদছে। কাঁদার কোনো কারণ নাই, জীবন নেই, শুধু কাঁদছে। চলুন আমরা যাই, বেলা পড়ে গেল। অন্তু বেশ কিছুক্ষণ এগিয়ে ঘাড় ফিরে দেখে আরেকবার বিরোধীর কবরটা। এখন তার বোর্ডে লেখা জয়ামিরের পরিচয় দেখা যাচ্ছে না। অনেকগুলো কবরের মাঝে জয়ামিরের কবরখানা মিশে গেছে। চোখ ধাঁধা তৈরি হলো। সঠিক অবস্থা আর বোঝা যায় না তখন আর। পথে মেহজাবিন রাবেয়াকে নিয়ে ঢুকেছিলেন মরিয়ম বেগমের সাথে। আর খানিক খালি হাতে ফেরেনি সে। রাবেয়া প্রচণ্ড পরিমাণে বন্ধুসুলভ, সরলা নারী। বোন পাতানো হয়ে গেল তার। তিনি মরিয়ম বেগমকে বললেন, শোনো বোন, আমার কেউ নেই, স্বামী নেই, ছেলে নেই, কিন্তু আমার মা আছে। তোমারও কেউ নেই, চলো আমার সাথে। আমার মা তোমার মা। আজ থেকে 2 বোন আমার মার জিম্মেদারি বাস করব। এই আবদার ফেলা বড় দায়। মরিয়ম বেগম দুটো মলিন শাড়ি, একটা নিজের হিজাব ও ছোটোখাটো একটি পুটলি বাঁধলেন মেহজাবিনের দায়িত্বে গা ছাড়ার জন্য।
শেষে তিনি আরেকটি ছোট্ট হিজাব পুটলিতে রাখলেন। ওটা মুমতাহিনার, গোলাপি রঙা 3 পিরিয়ডের কাপড়ে তৈরি। ওকে তখনও মুমতাহিনার গন্ধ লেগে আছে। ওটা ফেলে যেতে পারেননি মরিয়ম। আমজাদ সাহেবের 4 কক্ষের ছোট্ট ইটের গাঁথনির বাড়িটা অনেকগুলো জীবন মৃত্যুর আভাস হলো। রিমির জায়গা হলো মেহজাবিনের কক্ষে। আদালতে নেওয়ার 2 দিন আগে সরকারি হাসপাতাল থেকে হামজাকে পুলিশ ফাঁড়িতে স্থানান্তরিত করা হয়েছিল। ডিটেনশন সেলের ভেতরে হুইলচেয়ারে অনড় হামজাকে দেখে মেহজাবিন মনে পড়ল তার গর্ভপাতের নির্দেশ দিয়ে আমিনিবাসের কেন্দ্রীয় চেয়ারখানায় হামজার বসে থাকার দৃশ্যটা। দোলন সাহেব সেলের বাইরে একটি মরিচা ধরা লোহার চেয়ারে বসলেন। মেহজাবিন সেলের সামনে গিয়ে দাঁড়িয়ে মুখের নিকাবটা খুলে ফেলল। আপনার উপর আল্লাহর শাস্তি বর্তিত হোক হামজা সাহেব। সে নিকাব খুলতেই চোখে থামলো হামজা। নিষ্পলক দেখলো নারীটিকে। কঠোর সৌন্দর্য আজব, চেহারায় লুটোপুটি খায়, চোখে নিচে কালি, তবু চোখ জোড়া সৌন্দর্য একরতি স্নান হয়নি, আর তা আগুন নিভেনি। ঠোঁট, নাক সহ ত্বকের রং সবটা প্রতিক্ষণে অমৃত সৌন্দর্যের ঘোষণা দিচ্ছে, এবং তা ভয়াবহ। সেই সুষ্টি চেহারায় নজর বুলিয়ে হামজার পৌরস্য চোখে সামান্য অনুরাগ আসে না, বরং দমে থাকা ক্রসে পর্বত ফুঁড়ে ম্যান ও ম্যাগনেসের মতো দগদগ করে ওঠে। সে বহুদিন পর এক টুকরো ব্যথিত প্রতিক্রিয়া প্রকাশ করে ভাসে। ভাবেনি শেষ জীবনে এই 4 আনার মেয়ে লোকের সঙ্গে বিরোধ লড়তে হবে। মেজাবেনা হাসে একটু। কেন ভাবেনি? ভাবেনি কেন হামজা সাহেব? ধ্বংসের খেলা তো খেলেছেন এক মেয়ে লোকের জীবনের সাথে। তাহলে এটা কেন ভাবেননি যে খেলায় বাজি পাল্টে যাবে? আপনারা কেন এত নিশ্চয়তা রাখেন সব নারী রিমি নয়? রিমিকে আর রিমি রাখুনি। বিশ্বাস করুন, সামান্য প্রচেষ্টাও চেষ্টা করিনি তাকে পরিবর্তন করার। হামজা চেয়ার বেয়ে নিয়ে গিয়ে এসে কম্পিত বাম হাত দ্বারা সেলের শিখ চেপে ধরে। চুপ, কুচক্রি মেলোক। কুচক্রি বলে কি বোঝান আপনি? নাকি আপনারা 2 ভাই শুধু শব্দ জানেন, অর্থ ছাড়া? যার তার জন্য যাতা। এক কাপুরুষ মূর্খ আমাকে বলে গেছে ছলনাময়ী, আবার আপনার কাছে কুচক্রি। আপনারা কি নিজেদেরকে জমিনের ওপর সৃষ্টিকর্তা প্রতিরিত সাহায্যের দূত মনে করেন নাকি? হামজা শ্বাস প্রশ্বাস গম্ভীর হয়। সে ঠান্ডা বিস্ময়ে বলে, আজও সেই দুঃসাহস। এটা আমার অলংকার। সব হারিয়ে এর দায়ে জিততে পারোনি। আপনি পারলেন তো? আমি তো অবলা, শক্তিহীনা, নির্বোধ মেয়ে লোক। অজায় গায়ে দুঃসাহস দেখিয়েছি। আপনি হারালেন কিসের দায়ে? মেহজাবিন জিতে যাওয়ার চোখে চোখ রেখে লাল হয়ে ওঠে হামজার চোখ জোড়া। চোয়াল ও পক্ষাঘাতগ্রস্ত হাত দুটো অবধি থরথর করে কাঁপে। ভেতরের যন্ত্রণা ও দহন লোগানোর সর্বোচ্চ চেষ্টা ব্যর্থ হতে থাকে। পেছন পেরে ছুরি গেঁথে বাহাদুরি দেখাও না, নাদান মেয়ে লোক। জয়কে টার্গেট না করে আমার অন্য যে কোনো কিছুতে হাত রাখতে। তুমি জানো, আমি খুব ভালোভাবে জানি তোমার নরম কোমল চুরি পরা হাত কীভাবে মটমট করে ভাঙতে হয়। পুরুষ নাচাতে ভালোই জানো। জানা ছিল না জয়কে কবজা করে খুব খুলবে। বুঝলাম, পাগল হয়ে গেছেন আপনি। খারাপ না এ আর এমন কি, কত লোক এমন হয়েছে আপনার খাতিরে। আমিও আমার ভাতিজা হয়েছি, বাপ হারিয়েছি। আমার মা ও ভাবি স্বামী হারিয়েছে। কত মেয়ে লোক ইজ্জত হারিয়েছে। অসংখ্য মা হয়েছে তাদের সন্তান হারিয়ে। সব চলে হামজা সাহেব। টেক ইট ইজি। আপনি আর কত বড় খেলোয়াড়। আসামের ওপর যে মালিক বসে আছে তার খেলা দেখার ঊর্ধ্বে। হামজা কিছুক্ষণ চোয়াল এটে ঠান্ডা নজরে দেখে মেহজাবিনকে, এরপর শুধায়, কেন এসেছ? দেখা করতে এলাম। কত পুরনো আর গভীর সম্পর্ক আমাদের। হামজা হাসে। আসলেই, উদ্দেশ্য বলো। আপনি আর সেই যোগ্য আছেন যে আপনাকে কোনো গুরুত্বপূর্ণ উদ্দেশ্য বলতে এত দূর বয়ে আসবো? আমার পঙ্গুত্বকে তাচ্ছিল্য করো না। তোমার তো আমার পঙ্গুত্বকে পুজো করা উচিত। তুমি জানো এটি তোমাকে বাঁচার সুযোগ করে দিয়েছে। মেহজাবিন খানিকটা ঝুঁকে ফিসফিস করে বলে, জানি। তবে আপনি কি জানেন আপনাকে পঙ্গুত্ব হয়ে বাঁচার সুযোগ আমি দিয়েছি? বেশি দিন টিকতে পারবে না আমি চাইলে। আজ 3 মাস আছি, 3 যুগ নয়। আপনি নিজেকে দেখুন, আপনার আর দৌলতের কাউকে টিকতে দেয়নি হামজা সাহেব। দুজন দাঁড়িয়ে জলসিঁড়ির 2 ধাপে, যখন তখন তলিয়ে যাব। এই পথের শুরু ভার্সিটি সেই
চিচের রুমে। সেদিন হামজা তার এই মামুলি শিকারকে চোখ তুলে দেখার প্রয়োজন অবধি বোধ করেনি। আজ তার প্রতিদ্বন্দ্বী রূপে কারাগারের এপার ওপার। অনেকক্ষণ সময় দুজন দুজনের চোখের ওপর অপলক তাকিয়ে রইল। নিঃশব্দ এক দামামা বেঁচে উঠল দুজনের বুকের ভেতর। যে যুদ্ধে কেউ জেতেনি, হেরেছে দুজন, হারিয়েছে দুজন। দুজনের চোয়াল শিথিল হলো, স্নিগ্ধ হলো চিত্ত। তারা ধ্বংসপ্রাপ্ত দুই বিরোধী আজ খালি হাতে। সেল খুলে আইনজীবী ও মেহজাবিনকে ভেতরে যেতে দেওয়া হলো। হামজা শান্ত পরিশ্রান্ত গলায় বলল, তুমি বয়সে অনেক ছোট আমার, তা ভেবে জীবন ভিক্ষা দিতে পারতেন। হামজা মাথা দোলায়, অনেক ছাড় দিয়েছি। ছাড়ই এমন। তুমি কেন ক্ষতি করনি আমার? আপনার ক্ষতি করার উদ্দেশ্য আজ অব্দি কিচ্ছু করিনি আমি। কেবল আপনার কালো হাত দুটো ঠিক এমনভাবে পঙ্গু অবস্থায় দেখতে চেয়েছি। তাতে আমরা শেষ হয়ে যাব। 10 জন যদি 20টা অপরাধ করতে পারে, 8 জন 16টা, -4। অল্প থেকে শুরু হোক। এবার বলুন, হাত তো খালি, কি পেলেনি অসুস্থ পথ চলায়? তুমি কি পেলে আমার কাছ থেকে জয়কে সরিয়ে? তুমি কুটনি মহিলাদের মতো অপবাদ রটানো ছাড়ুন। জয় আমির আত্মহত্যা করেছে, তাকে কেউ মানেনি। সে ছিল এক কাপুরুষ, পাপ করেছে বুক ফুলিয়ে। শাস্তির পালায় এলে পিঠ দেখিয়ে ঝাড়ি বেড়ে পালিয়েছে। হামজার চোখ এক প্রকৃতি ভঙ্গুরতা এসে ভয় করলো। দাঁতের মাড়ি চেপে ধরে, এরপর আচমকা বাম হাতে মেহজাবিনের গলা চেপে ধরে। হাত শিথিল, অসার প্রায়, তবু পৌরস থাবা। তুমি থামাওনি, সে তোমার জন্যই। মেহজাবিন সামান্য বিচলিত হয় না, গলা মুক্ত করার চেষ্টা করে না সে। সেদিনে সতর্কবাণী মেনে নিয়ে আজ আপনি অন্য অবস্থায় থাকতে পারতেন। বলুন তো, জয়ামিরা আত্মহত্যা কেন করলো? হামজার শরীর থরথর করে কাঁপতে লাগলো। আবার অ্যাকমেলেসিসের মতো এক প্রকার খিচুনির উদ্বেগ হতে লাগলো। মেহজাবিনকে ছেড়ে দিয়ে থরথর করে কাঁপতে কাঁপতে 2 হাতের হাত তালুর দিকে তাকায় হামজা। তুমি জানো এই 2 হাতে আমি কতবার ওর কপালে জলপট্টি দিয়েছি? তখন আমার কাছে জ্বরের সিরাপ কেনার টাকা পয়সা থাকতো না। কত দুপুর পুকুরে ঝাঁপ সেরে সাঁতার শিখিয়েছি। তুমি তখন ছিলা না, কেউ ছিল না, শুধু আমি ছিলাম। আজও পারতো একসাথে সাঁতার কেটে বর্ডার পার হয়ে পালাতে আমার সাথে। আমাকে রেখে চলে গেছে নিমুখ হারাম। মেহজাবিন স্নান হাসে। কেন চলে গেছে তা ভাবছেন না কেন? ভয়ে? কোথাও কারণটা আপনি না তো? হামজার চোখে কাতরতা দেখা যায়। মেহজাবিন উদাসরে জানায়, একজন ভরসাহীন মানুষ নিজের জীবনের সবটুকু ভরসা ও ভালোবাসা দিয়ে দেওয়া মানুষের কাছে হেরে যায়। মানুষ আরও একটু বাঁচার স্মৃপা কোথাও খুঁজে পায় না। বোঝেন এসব কথা? কখনো ভেবেছেন আপনি জয়কে কত বড় জখম দিয়ে দুনিয়া ছাড়া করেছেন? যার চেয়ে বড় জখম আর দেওয়া সম্ভব নয় কোনো মানুষকে। ঠিক ততখানি আঘাত আপনি করেছেন জয়ামিরকে। সেই জয়ামিরকে যে আপনার নামে নিজের সব কিছু বকশে দিয়েছিল, আপনার পালিত পশু হয়ে বেঁচেছিল, নিজের পরিচয়ে গর্ব বিসর্জন দিয়ে। এবার বলুন, ভাবুন একবার, যখন সে জানতে পারলো তার জীবনে সে সব হারিয়ে, সব নিজের বেঁচে থাকা রুহটা অবধি যাকে সঁপেছিল, সেই বড় সাহেব তাকে তার জীবনের সবচেয়ে বড় আঘাতটা করেছে, তার কেমন লেগেছিল? আমি আপনাকে সময় দিলাম 2 মিনিট, ভাবুন। হামজা হৃদস্পন্দনের গতি অসুস্থ বাড়তে লাগলো। হতবিহ্বল হয়ে পড়ল সে। ইশারায় মেহজাবিনকে থামতে চাইল। আপনি আমার সন্তান ছিঁড়ে নিয়েছেন শুধু আমায় ভেবে, ভুলে গিয়েছিলেন পরের জন্য কাটা খালে নিজ পড়া দুনিয়ার পুরোটা নিয়ম। বাচ্চাটা আপনার জয়ের ছিল, জয়ের জয়ের সেই জয়ের যে আপনার খাতিরে পাপ আর পুণ্যকে এক পাত্রে গুলিয়ে জীবনের 20 পাত্রেও পানীয় পান করেছিল। এটা তেতো সত্যি। আমি যে মুহূর্তে আপনাকে দুশ্মন হিসেবে সচেতন করেছিলাম, সেই মুহূর্তে আমি মূলত আপনাকে জয়ামিনের মৃত্যুর খবরটা শুনিয়েছিলাম, শুধু খুলে বলিনি বাক্যটা। তুমি জানতে। কি জানতে? আপনি কেন জানতেন না? এটাই বিস্ময়কর প্রশ্ন। যে মানুষ বেঁচে থাকতেই নারাজ, মরণের তার চরম আগ্রহ, সেই লোকটা নিজের পরিচয়ের পেছনে উন্মাদের মতো ছুটেছে বছরের পর বছর। তার কাছ থেকে একে একে সমস্ত পরিচয় কেড়ে নেওয়া হলো। তার বাঁচার প্রশ্ন আসে কোত্থেকে? আপনি দেখেনি জয়ামিনের মৃত্যুকে? আলিঙ্গনের তোড়জোড় আমি দেখেছি। আপনার কাছ থেকে ফেরার পর তার মৃত্যু তৃষ্ণা। সে মৃত্যুর আগেও শুধু একটাবার আমার কাছে স্বীকৃতি পেতে চেয়েছিল। সে বেঁচে থাকলে অন্তত কেউ তার সঙ্গী হতো। অথচ আমি দেখেছিলাম সে পালাবে। এই অল্প সময়ে সে শুধু বিধ্বস্ত কাউকে নিজের রেখে মরতে চায়। হামজা বিদ্রুপের হাসি হাসে। তুমি জয়ের বিশ্বস্ত কেউ হতে?
মেহজাবিন আর জবাব দেয় না, চুপচাপ চেয়ে থাকে হামজার দিকে। তাকে কখনো কোনো অসুস্থ মানুষকে ব্যঙ্গাত্মক চোখে দেখার শাস্তি দেওয়া হয়েছে। হামজাকে দেখে তার খারাপ লাগছে না, না ভেবে খারাপ লাগছে তার। বিশ্বাসঘাতকতা তোর ধর্ম নয়। জয়ামিরের মানুষ চিন্ত খুব। সেদিন আরমিন রাজি হওয়ার মানে জয়ামিরের পাপা মেনে নেওয়া, আর পাপ মেনে নিলে আরমিন হতো তার সবচেয়ে বিশ্বস্ত জন, আরমিনের সাথী। কারণ আরমিন ঠিক সাদা পায়রের মধ্যে পবিত্র আত্মা। এটাই জয়ের ধারণা ছিল, কিন্তু মিথ্যে আশা আরমিন দেয়নি সেদিন তাকে। কারণ জয়ের পাপ হাসরের কবুল নয় তার, আর জয় আমির তা বাঁচতে চায়নি, কারণ তার সহ্য ক্ষমতা বিদীর্ণ হয়ে গিয়েছিল এবার। হামজার শরীর ঘেমে টুকটুক করে পানি পড়তে লাগলো, যেমনটা সদ্য গোসল করা মানুষের শরীর বেয়ে যায়। দৌলত সাহেব উঠে দাঁড়ালেন। শান্ত হ হামজা। স্যার, এই চতুর মেয়ে লোক কি বলছে? ওকে থামতে বলুন। ও থেমেছে, তুমি নিজেকে থামাও। বদ্ধ সেলের কনসেন্সের দেওয়াল হামজাকে একটা বার্তা দেয়। এই বিরোধিতা তোমার জয়ের রক্ত গর্ভে ধারণ করে, সে হলো জয়ের সর্বোচ্চ আস্থাভাজন। তুমি আপরজন সেই রক্ত ধ্বংস করে হলে একজন দুর্জন। দোলন সাহেব সঙ্গে কেসের ব্যাপারে কিছু কথা হবার পর হামজা শেষবার একবার রিমির সঙ্গে দেখা করতে চায়। তারপর আরমিনকে ডাকে। আরমিন, তুমি এর মুরসালিন পথে অন্ধকারকে পেয়ে বাধ্য হয়ে তা গ্রহণ করেছ। আমি অন্ধকারে জন্মেছি, আমি অন্ধকারে গড়ে উঠেছি, অথচ এখনও হামজা এবং জয়ামির হয়ে ওঠার শর্ত হতে পারে না। হামজা হাসল। সাবধানে থাকো, তোমার পথ ঠিক ততটা কঠিন হবে যতটা তোমার গল্পের সীমানায় নেই। ধন্যবাদ আপনার শুভাকাঙ্ক্ষীর জন্য। দেখা হচ্ছে আপনার নিজস্ব আদালতে। অক্টোবরের 20 তারিখ 2015-তে আসামি হামজার বিচারকার্য হয়েছিল অদ্ভুত, যাকে বলে অনাকাঙ্ক্ষিত। কিছু রাজনৈতিক মহলে মাত্রায় অনাকাঙ্ক্ষিত সম্বোধন মাত্র। প্রথম আধ ঘন্টা কেবল হামজার রাজনৈতিক জীবনের ফিরিস্তি ও তার শারীরিক অবস্থা বর্ণনায় কেটে গেল। হামজার পক্ষের উকিল হামজাকে কেবল একমাত্র পক্ষাঘাতগ্রস্ত পঙ্গুরোগী হিসেবে চিহ্নিত তর্ক ও স্থাপন যুক্ত করেই চলে গেছে। আদালতের উপস্থিত জনতার ভেতরে ফিট করতে করতে তিনি ঘেমে উঠেছেন। দোলন সাহেবের সঙ্গে ভালো রকমের তর্ক হলো, কিন্তু মানবিকতার কথা নেই কোনো। ডিফেন্স মহোদয় রজব আলমগীরের মানবিকতার ওপর প্রশ্ন তুলে পুরো আদালতকে আবেগী করে তুলে সফল হয়ে গেলেন। অবাক করার ঘটনাটি খুব কম ঘটেছে গেল। হামজা এমপির খুন করেনি, সে করতেই পারে না, কারণ এমপির খুন তার অ্যাক্সিডেন্টের কম বেশি 2 সপ্তাহ পরে সংঘটিত হয়েছে। হামজার চিকিৎসক এসে চমৎকার সাক্ষী দিয়ে গেলেন, সম্ভব বই নয়। করকরে কাগজের রিপোর্ট পেশ করা হলো। হামজার মেরুদণ্ড, স্পাইনাল কর্ড, সড়ক দুর্ঘটনায় কী পরিমাণে ড্যামেজ। এই অবস্থায় রোগী নিজের শক্তিতে চলাফেরা করতে অক্ষম, সে কী করে হামজার খুন করতে পারে? তাকে এমপি মার্ডার কেসে ফাঁসানো হয়েছে, কেননা এমপি জীবিত অবস্থায় তাকে ভালো চোখে দেখত না। এছাড়া তার অপরাধ কেবল রাজনীতিতে টুকটাক অর্থনৈতিক আর কি, এসব কোনো গোনায় ধারণার মধ্যে পড়ে নাকি? 16 জুলাই দিবাগত রাতে পাটোয়ারের বাড়িতে বেশ কয়েকটা খুনের ঘটনা ঘটেছিল, তা ঘটিয়েছিল জয় আমির। আদালতে তা প্রমাণ হয়ে গেল। হাত কাটা সেই ডাক্তার সাক্ষী দিল। মেহজাবিন পাথরের মতো বসে রইল, শুধু দেখল। শেষ সময়ে হুইল চেয়ারে ঠেলে হামজাকে আদালতে আনা হয়েছিল। বিচারক মহোদয় নিজের কেঁদে ফেলার মতো অবস্থা। হামজার অবস্থা দেখে এরকম এক নিষ্পাপ অসুস্থ যুবক এমন ধরনের অপরাধ করতে পারে? হামজা নামে অভিযোগ হলো সে নাকি এমপি স্ত্রীর ভাগিনা, সে কি নিজের হাতের নিজের বোন স্বামী ও তাকে খুন করেছে। এটা কখনো বিশ্বাসযোগ্য? নিজের বোনের স্বামীকে কেউ খুন করতে পারে? এছাড়া হামজার অবস্থা দেখার পর নতুন মোড় এলো। হামজার এই অবস্থা করেছে জঙ্গি গোষ্ঠী ও বিরোধী দলের কর্মীরা সম্বলিতভাবেই। অতি সত্য তাকে বিচারণের আদালতের আনার হুকুম দিতে আদালত ফুরালো। দোলন সাহেব সব বুঝলেন, চুপচাপ গিললেন। হামজাকে আবার স্থানান্তর করা হলো পুলিশ ফাঁড়িতে। দোলন সাহেব গিয়েছিলেন তার সঙ্গে সাক্ষাতে। হামজা হেসে ফেলল তাকে দেখে। স্যার, আপনি আমার ওপর এত আক্রোশ কবে জন্মিয়েছেন? কে বলে আক্রোশ? হামজা আসে। অবাক হননি তো? আবার আদালতে? প্রশ্নই ওঠে না। আমি আনারি না, অবুঝ চোখ কারা জনতা নই হামজা। আমার আন্দাজ ও জানা সম্বন্ধে তোমার ধারণা থাকা দরকার। শুধু বলো, তুমি কি এটাই চেয়েছিলে? না, কয়েকদিন আগে অবধি চাইনি, তবে যেদিন আমার নারী বিরোধী ও আপনি সাক্ষাতে এলেন তারপর চাওয়ার বদলা এলো। কি করব স্যার? এই কোমর ভাঙ্গার রোগী মাগি মানুষ আপনার মতো হুট করে মানবিকতার গান গাওয়া উকিল মশার কাছে হারা তো আমার সাজে না। আদালত তারিখে 2 দিন আগে ওপর মহলের সদস্য এলো হামজার কাছে।
হামজার পরিকল্পনা তখন আদালতে উঠেই গড়গড় করে জীবনের সব সত্যি বলে দিয়ে ফাঁসির মালায় গলায় চড়ানো। এটা জেনে উপরমহল রেগে ক্ষেপণের অস্ত্র জাগলো। হামজা যে ভাঙা জাহাজের ছেঁড়াপাল হয়ে গেছে, যা দমকা হওয়ায় দিকবিদিক ক্ষুণ্ণ হয়ে কেবল পতপত করে উঠছে। তাছাড়া উপরমহলের কোনো আসা যায় না। তারা কেবল চান আদালতে সরাসরি হামজার কার্যক্রম সামনে না আসুক, কোনোভাবেই না। এটা হামজা নয়, দলের অস্তিত্ব ও প্রশ্নের নাম। এসব কাজ খেলা ময়দানে আসার মতো নাকি? আদালতে হামজা স্বীকার করবে যে সে একগাদা শিশু ও মুরসালিনের মতো যুবকদের বড় ঘরের মতো কুঠুরিতে আটকে রেখে রক্ততে খেলা খেলেছে। এটা হতে দেওয়া যায় নাকি? উপরমহল থেকে হামজাকে শাসিয়ে দেওয়া হলো যেন তার পিছনে কিছুতে সামনে না আসে। সে প্রায় বেকসুর মতো খালাস পাবে, অথবা জনগণের সামনে সত্যতার সান্ত্বনার জন্য তার ছোটোখাটো অভিযোগের 2-4 মাসের কারাগারে লাগতে পারে। তার জন্য যা যা দরকার, যা প্রমাণ, সাক্ষী হাতে বানানো, আদালত, সব বেদিস্ত ওপর থেকে দেখা যাবে। হামজা কেবল চুপ থাকবে, চুপ, এইটুকু কাজ তার। তাহলে হামজার বোনের মেয়ের সাথে খুব একটা ভালো আচরণ করা হবে না। তার সাথে কী করা হবে তা বলা যাচ্ছে না। আর তা বলা কথাগুলো ধামাচাপা দেওয়া অসম্ভব কিছু না। এসব কথা দোলন সাহেবে হামজা বলতো না। সে শুধু আর্মিনের কাছে হারতে রাজি নয়। এরপর উপরমহলের নজরদারিতে রইল সে। কিছুদিন পর পাটোয়ারা বাড়ির সিলগালা খুলে দেওয়া হলো। রিমিকে সঙ্গে নিয়ে সেই মরণ কুঠুরিতে বসবাস শুরু হলো। শরীরের অবিন্যস্ত উন্নতি কিছু নেই, বাম হাতটা কোনো রকম নাড়াতে পারা যায় না। চিকিৎসার জন্য পয়সা দরকার অগাধ, তবু নিশ্চয়তা নেই সামান্য কিছুটা উন্নতি হবে কিনা। নিউরোলজিস্টারের হাল ছেড়ে দিয়েছে। শরীর প্রায় সবটা অবশ। তার ভেতরের প্রতিক্ষণের অন্তর্জ্বালা তাকে ধীরে ধীরে এক অদ্ভুত মৃত্যুর দিকে নিয়ে চলল। দিনকে দিন সে হয়ে উঠল ঠিক তার হুইল চেয়ারের মতোই জড়ো অসার আসবাব। তখন রিমি তার জড়ো সেবিকা। সে সঙ্গ ছাড়েনি, অথচ সঙ্গ নেই। হামজা রোজ প্রগাঢ়গারে কবে জয় স্বপ্নে এসে একবার হেসে ভাই বলে রেখে যাবে। হামজা শুনেছে মৃত মানুষ স্বপ্নে ডাকলে তার খুবই শীঘ্রই মানুষ সেই মৃত মানুষের সঙ্গে চলে যায় জীবন ছেড়ে। সে রিমির কাছে রোজই অনুরোধ করে চলে যেতে। এক পঙ্গু চলন শক্তিহীন মানুষের দেখভাল করে জীবন নষ্ট করার মতো কোনো মানেই নেই। তাকে ফিরে চলে গেলেই কয়েকটা দিন মাত্র হামজা বেঁচে থাকবে এই অচিরতিত দুনিয়ায়। এটা হামজার একমাত্র চাহিদা আজ। সে যেতে চায় বহুদূর, বহুদূর, জয় পৌঁছে গেছে যেখানে। মেজামি থামলে সিস্টার ক্যাথরিন সেই দিন এই পর্যায়ে মিনিট 10 চুপ থেকে আস্তে করে শুধু বলেছিল, জয়মিনের রেখে যাওয়া দ্বিতীয় কাগজটা কোথায়? দেখেছিলে সেটা?